ওকে, আমরা ল্যারাভেল আমরা ল্যারাভেল ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 27 এর আলোচনা শুরু করছি আজকে। আমরা যে বিষয়গুলো নিয়ে সামনের দিকে আগাবো আজকে, আমরা যেটা বেসিক্যালি দেখবো চেক আউট প্রসেসটা, এবং চেক আউট প্রসেসটা স্টার্ট হবে। সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন, বিলিং, শিপিং, পেমেন্ট এবং সেখান থেকে একটা এপিআই ইন্টিগ্রেশন। আশার ব্যাপার হচ্ছে যে আমরা যে আগের দিন বলেছিলাম যে একটা এপিআই আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এবং বাংলাদেশে বহুল ব্যবহৃত যে এপিআইটা সেটা হচ্ছে এসএসএল কমার্স এপিআই। সেই এপিআইটা আমাদের হাতে আছে উইথ টেস্টিং পারপাসে যে ইউজার আইডি পাসওয়ার্ড দরকার সেটা সব। আই হোপ আমরা না, লাইভ প্রজেক্টটা ইউজ করতে হলে লাইভ এপিআই তাদের কাছ থেকে নিতে হবে, রাইট? এটা টেস্টিং, আপনি এক্স্যাক্টলি সেম, জাস্ট টেস্ট এপিআইটা লাইভ ইউআরএল দিয়ে রিপ্লেস হবে। আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা আপনাকে ওই জায়গাতে বসাতে হবে, নাথিং এলস। সো তা আমরা যদি লাইভ এপিআই না ইউজ করে যদি আমরা প্রাথমিক অবস্থায় যেমনি দেশে আমাদের নিজের লোকাল ভাবে কিভাবে ইউজ করাটা হবে, বিকাশের এপিআই বা এরকম কোনো কিছু আছে? বেসিক্যালি আমি লাইভ আর লোকাল বলতে এটা বোঝাচ্ছি, টেস্ট এপিআই বলতে বোঝাচ্ছি তার সকল সুবিধাই আছে, অনলাইন পেমেন্টের সব কিছু ওখানে আছে, শুধুমাত্র এটা ভ্যালিড ট্রানজেকশন না, ভ্যালিড নেই, মানে টেস্টিং ট্রানজেকশন। মানে আমরা ট্রানজেকশনটা করাবো কোথা থেকে, ট্রানজেকশন রিলেটেড যে বিষয়গুলো আছে বা এপিআই যে কাজগুলো করে, এটা হচ্ছে যে পেমেন্ট এপিআই এর মাধ্যমে পেমেন্ট মেথডগুলো ইন্টিগ্রেট হয় সাইটের সাথে, যে আপনি এই মাধ্যম দিয়ে কাস্টমার মার্চেন্টকে পে করতে পারবে, এই পার্টিকুলার মাধ্যম দিয়ে কাস্টমার মার্চেন্টকে পে করতে পারবে। তো মাধ্যমটা কি? বিকাশ, ইউক্যাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো সবই কি মাধ্যম, বাট মানে এটাকে বলা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে। আর মেথড, এর ভেতরে যে ছোট ছোট অংশগুলোকে বলা হচ্ছে মেথড। বাংলাদেশে কোন কোম্পানি এই পেমেন্ট মেথডটা বা পেমেন্ট গেটওয়েটা দিচ্ছে, সেটা হচ্ছে এসএসএল কমার্স। এজন্য এটাকে বলা হচ্ছে এসএসএল পেমেন্ট গেটওয়ে বা এসএসএল পেমেন্ট মেথড, রাইট? ওয়ার্ল্ড ওয়াইড এরকম প্রায় 20টার বেশি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে রয়েছে। এটা এই এসএসএল কমার্স তো শুধু বাংলাদেশে সাপোর্ট করে। হুম, বাংলাদেশের পেমেন্ট নিতে পারবে না, বেসিক্যালি নেয়াটা সারা বিশ্ব থেকেই পারে, নেয়াটা সে সারা বিশ্ব থেকেই পারে। নেয়াটা কি করতে পারে, সারা বিশ্ব থেকেই নিতে পারে, বাট যাকে দেবে, মানে যার জন্য টাকাটা সে রিসিভ করছে এসএসএল কমার্স, তার অ্যাকাউন্ট অবশ্যই বাংলাদেশে থাকতে হবে। তার মানে মার্চেন্ট হতে হবে কি, বাংলাদেশি অ্যাকাউন্ট হোল্ডার। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে করা। আর কিছু এপিআই আছে যেটা ইন্টারন্যাশনাল, আর ওই ইন্টারন্যাশনাল এপিআই গুলো মানে ইন্টারন্যাশনাল যারা অ্যাকাউন্ট করতে পারবে, যেমন লাইক পেপালে কেউ যদি অ্যাকাউন্ট করতে পারে মার্চেন্ট, সে সারা বিশ্ব থেকে যে কোনো জায়গা থেকেও অ্যাকাউন্ট করতে পারে, যে কোনো জায়গার টাকা সে রিসিভ করতে পারে, এটাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড বলে। আর এগুলোকে এসএসএল কমার্স, পে পয়েন্ট, এসএসএল কমার্স, পে পয়েন্ট, পেইজা, যে বাংলাদেশে যেগুলো আছে এগুলোকে লোকাল এপিআইস বলে, লোকাল পেমেন্ট গেটওয়ে বলে। রাইট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি। যেটা বলা হচ্ছিল যে ডেটাবেসটা, তাই না? ডেটাবেস তৈরি করো এবং প্রজেক্টটা নাও। সো আমি, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট মূলত, htdocs এর মধ্যে যে নামে থাকবে। I don't know. না, আমার ল্যাপটপ তো কারখানাতে আছে। এটা মনে হয় না 7 আছে। আচ্ছা, পেন ড্রাইভে আছে 7। দেখেন তো 7 আছে কিনা। আপনি ঠিক ধরেছেন, কার্ড টার্ড কিছুই কাজ করবে না, মনে হয় না এটা পিএসপি ভার্সন 7।
আমার প্রজেক্ট কিন্তু হচ্ছে 7 সেটাই বলছি 3.2.2 হয়ে যাবে স্যারের কাছে আছে দেন তো আপনারা এই এই মেশিনে একটা কাজ করেন ওই এররটাই বেসিক্যালি এখানে এসেছে টপ প্রোডাক্টে কোনো প্রোডাক্ট পাচ্ছে না রাইট বাট আমি যদি আমাদের ডেটাবেজে দু একটা প্রোডাক্টকে টপ করে দেই টপ প্রোডাক্টকে আমাকে কি বলে দিতে হবে 1 ওকে তো আমাদের ডেটাবেসটা সেট আপ আছে আই হোপ প্রজেক্টটাকে আমরা পুরনো প্রজেক্টটাকে আমরা পেয়েছি উইথ স্লাইডার কিন্তু আমার স্লাইডার আসছে খেয়াল করেছেন মোটামুটি রেডি এখন প্রোডাক্টের ডিটেলে যাওয়া কার্টে যাওয়া কার্টের প্রোডাক্ট আপডেট করা এ বিষয়ে আমরা জেনেছি চেক আউটে যখন প্রেস করছি আমরা এই ফর্মে আসি রেজিস্ট্রেশনটা কি হয় আচ্ছা তাহলে আমরা এখানে রেজিস্ট্রেশন কই লগ আউট এটা করা আছে কি দিয়ে ইউজার টেবিলে ইউজার টেবিলে হ্যাঁ ইউজার টেবিলে তো আপনি কি ইয়ার অথ ইউজ করেছেন লারাভেল অথ না স্যার লারাভেল আছে স্যার গতকালকে স্যার আপনি সাইন আপটা করে দিয়েছেন লগ ইনটা করা ছিল না লগ ইনটা আমি করছি লগ আউটটা করছি আবার গতকাল এটা করছি কোন টেবিলটা ইউজ করেছেন ইউজারসে তো ক্লিক করে ইউজারসে বানান মনে হয় না আমরা একটা টেবিল বানিয়েছিলাম কাস্টমার নাম সেটা নেই টিভি কাস্টমার ওই টেবিলটা মিসিং কাস্টমারের জন্য কি আমরা অথ ইউজ করবো না স্যার ফ্রন্ট এন্ডে এখানে তো অফ ইউজ করে আমরা তো হ্যাঁ ওই যে ফর্মটা সেই ফর্মটা ইউজ করি ওই ফর্মটা ইউজ করেছি অথ ইউজ করবো না কারণ অথে যেটা হয় না সেটা হচ্ছে যে ইমেল যায় না শুধু ফরগেট পাসওয়ার্ডের ইমেল আছে অথ রেজিস্ট্রেশনে ইমেল আছে হ্যাঁ অথ রেজিস্ট্রেশনে ইমেল আছে আপনি অথ ইউজ করতে পারেন রাইট অথ ইউজ এখানে করতে পারেন বাট আমরা অথের ইউজ একবার দেখিয়েছি হ্যাঁ ওটা না করে আমি সরাসরি এখানে ইনস্টল দিয়ে ঢুকে পড়ি লগ ইনটা করা থাকলো আমার কাছে একটা কাস্টমার টেবিল আছে আমি কাস্টমার টেবিলটা এখানে দেই ইম্পোর্ট করে নিচ্ছি থাকার তো কথা কারণ আমি তো ওই ক্লাসটারই আপডেট করছি হুম গতকাল যে আমাদের প্রজেক্টটা দিচ্ছেন ওই ক্লাসটারই আপডেট করছি আপডেট করে লগ ইন লগ আউট করে সব করছি বাট কাস্টমার টেবিল কোথায় কাস্টমার টেবিলটা আপনি তো মাইগ্রেট করলেন না কিছুক্ষণ আগে তো সেই ক্ষেত্রে মাইগ্রেট করার ফাইলটা নাই এখানে তো স্যার ইয়েটা আছে মাইগ্রেশন ফাইলটা নাই না এখানে আছে ইয়া ফাইলটা ওই যে এক্সপোর্ট করা ফাইলটা মানে মাইগ্রেশন করলে টিভির কাস্টমারটা অ্যাড হবে হ্যাঁ এবার আপনার স্কিমা বানানো আছে তো জি স্যার ওটা বানানো আছে তাহলে ঠিক আছে ওইটাকেই আপডেট করছি তাহলে সমস্যা নেই তাহলে সমস্যা নেই স্যার কাস্টমার টেবিলটা আমার কাছে স্যার আছে এখানেই আচ্ছা এখানেই আছে আমি এখান থেকেই তো নিতে পারবো ডাটা বেসে দিলেই পাওয়া যাবে হ্যাঁ আমি ইয়ে করছি না রিফ্রেশ করে দিলে হবে এটিসেন মাইগ্রেট রিফ্রেশ করলে যা যা আছে চলে আসবে মাইগ্রেট রিফ্রেশ রিফ্রেশ করব এখন তো আবার আমাদের ডাটা দিচ্ছে ওই যে কাস্টমার টেবিল আসছে এখন হ্যাঁ কাস্টমার টেবিল আসছে কাস্টমার শিপিং অনেকগুলো টেবিলই আসছে এখন আমরা বানিয়েছিলাম তো এগুলো না
যাই হোক, তাহলে আমরা অনেক এগিয়েছিলাম, আমি তো ভুলেই গেছি। এই যে টিভি শিপিং হ্যাঁ, কাস্টমার টেবিল আসছে, টিবিএল শিপিং, আমরা কি শিপিং পর্যন্ত শিপিং গিয়েছিলাম? গেছিলাম স্যার। মানে বিলিং আপডেট হয়ে শিপিং পর্যন্ত চলে গেছে। Okay. তাহলে আমি আজকে হয়তো এপিআই কিছু অংশ টাচ করতে পারবো। শিপিং টেবিলও আমাদের বানানো আছে, ভেরি নাইস। তো এখন বেসিক্যালি যেটা আমাদের করতে হবে, ফার্স্টেই নেটবিসে প্রজেক্টটাকে অ্যাড করে নিই। মোহাম্মদ আলী, আমরা তো প্রবলেমে আছি। আমরা চিন্তা করতেছি আইডিয়া ঠিক আছে কিনা। স্যারের রুম থেকে আমরা উঠবো না, টাকা দেন দেন উঠতেছি। আমরা উঠবো না, আপনারা ঈদে বাড়ি যেতে পারবেন না। এটা তো কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? ইউআইইউ এর গ্রুপ তো অনেক বড়, ইউনাইটেড গ্রুপ। আর ইউআইইউ কিন্তু স্টার্ট আপের প্ল্যান করছে, হ্যাঁ, স্টার্ট আপ প্রোগ্রাম শুরু করবে ইউআইইউ। মূল ক্যাম্পাসে গিয়ে রিসার্চ সেন্টার এবং স্টার্ট আপদের জোন থাকবে ওদের মূল ক্যাম্পাসে, যে 12 তলা বিল্ডিং আপাতত হচ্ছে না ওখানে। তো এখানে এখানকার ক্যাপাসিটি আর ওখানকার ক্যাপাসিটি জেনেছেন আপনারা? তেমন একটা ইন্টারেস্টেড না আমি আসলে আচ্ছা আচ্ছা, যাই হোক, কারণ হচ্ছে স্যার দেশের চাইতে। বাই দ্য ওয়ে, আমরা কনফিগারেশনটা সেরে ফেলেছি, আমরা এখন সামনের দিকে আগাই। আমরা ই কমার্স নিয়ে কথা বলছিলাম, টিটি কমার্স টিটি ই কমার্স 2 নিয়ে কথা বলছিলাম। সো বেসিক্যালি কোন পজিশনে আছি আমাদের সবচেয়ে ভালো ধারণা দেবে হচ্ছে রাউটস, তাই না? রাউটস এর মধ্যে আমরা লাস্ট যে রাউটস ইউআরএলটা করেছি ওটা দেখলেই বোঝা যাবে যে বেসিক্যালি আমাদের অবস্থান কি। শিপিংও বলছে আমরা সেভ করে ফেলেছি। সেভ শিপিং যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এপিপি এইচটিটিপি কন্ট্রোলার, এবং কন্ট্রোলারের মধ্যে আমরা কোন কন্ট্রোলার বলছি, চেক আউট কন্ট্রোলার, চেক আউট কন্ট্রোলারে সেভ শিপিং করার পর আমরা পেমেন্টে যাচ্ছি। আমরা কি পেমেন্ট পেজ কি রান করেছি? পেমেন্টে স্যার এই পেজটা স্যার আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ বানিয়ে ওপেন করে রেখেছেন, রাখছি স্যার। ওপেন করে রেখেছেন, নো ইস্যু। জাস্ট দেখলাম যে শিপিংটা কাজ করতেছিল এই জন্য। শিপিং সেভ হচ্ছে স্যার এবং পেমেন্টে আসছে। সো পেমেন্ট পেজটাতে আমার আসলে কোনো সমস্যা নেই, আমরা পেমেন্ট পেজটা এখানে অ্যাড করব। দ্যাট মিন্স আমাদের এপিআই ইন্টিগ্রেশনটা পসিবল এখন। হ্যাঁ, আমরা এপিআই ইন্টিগ্রেট করবো, আগে ইন্টিগ্রেশনটা দেখাবো তারপরে সেভ। যদিও অর্ডার মূলত আগে সেভ হয়, দেন এপিআইটা ইন্টিগ্রেটেড হয়, মানে এপিআই চলে যায় পেমেন্টের জন্য। সো অর্ডার অনলাইনে অর্ডারটাই মুখ্য, টাকাটা কিন্তু এখন গৌণ, কারণ প্রোডাক্ট আমি এখনো পৌঁছাইনি তার কাছে। বাট কিছু কাইন্ড অফ প্রোডাক্ট আছে সেখানে অর্ডারের সাথে সাথে কিন্তু প্রোডাক্ট চলে যায়, ওই কেসে অর্ডারটা আগে সেভ করা হয় না, ওই কেসে আগে পেমেন্ট নেওয়া হয়, দেন অর্ডার সেভ করা হয় অর্ডার। বাট অর্ডারের ওই স্ট্যাটাস দেখে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা হয়, যে আমি বেসিক্যালি তাকে এটাকে ডাউনলোড করতে দিব কি দিব না, বা তাকে প্রোডাক্ট ইমেলে পাঠিয়ে দিব কি দিব না, এই ডিসিশনগুলো চলে। যে অর্ডার হয়ে যায় বাট তার কাছে যদি আমি প্রোডাক্ট দিয়ে দিতে চাই, ডিজিটাল প্রোডাক্ট হলে তো কোনো একটা অ্যাটাচমেন্ট দিয়ে ইমেলে চলে আসবে, অথবা লিঙ্ক দিয়ে দিব তুমি এখান থেকে ডাউনলোড করে নাও, তাকে অ্যালাউ করে দিতে হয়। তো ই কমার্সের প্রোডাক্ট দুই ধরনের, একটা ফিজিক্যাল একটা ডিজিটাল। তো ডিজিটাল গুডস, যে আমি পেমেন্ট করবো, আমি সার্ভিস নিব, আমি একটা এক্সেস পয়েন্টে পেমেন্ট করলাম, রাইট? সো সার্ভিস ওরিয়েন্টেড যদি আমি পেমেন্ট বলি, আমাকে 3 মাসের জন্য এক্সেসটা দিয়ে দিল ওপেন, আমি পেইড কাস্টমার। বাট ই কমার্সের ক্ষেত্রে যদি হয়, আমার প্রোডাক্টটা হচ্ছে একটা গানের সিডি, যেটা ডিজিটাল, ফিজিক্যাল গুডস না, মানে আপনাকে সিডি ড্রাইভটা আপনাকে বাসায় এসে দিয়ে যাবে না, আপনাকে জাস্ট
বলবে যে এটা ডাউনলোড করে নাও অথবা তুমি ওখান থেকে শুনো, রাইট? একটা সফটওয়্যার ডাউনলোড করে নাও, ডাউনলোড লিঙ্ক দিয়ে দিল, 24 ঘন্টা বা 72 ঘন্টা সময় দিলে এর মধ্যে তুমি ডাউনলোড করে নাও, লাইসেন্সিং আছে তার সাথে, সামথিং, এটাকে ডিজিটাল প্রোডাক্ট বলে। সো দুইটার ক্ষেত্রে দুই ধরনের অ্যাকশন এক্সিকিউট হয়। তো আমরা আমাদের অবস্থানটা একটু দেখি। আমি ফার্স্টেই কোন অবস্থায় আছে একটু দেখে নিই। আপনি লগ ইনটাও সেরে রেখেছেন, ভেরি নাইস। সো এই যে অ্যাড্রেস ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, ইমেল অ্যাড্রেস না, কোন অ্যাড্রেসে? এটা ঠিক আছে, এটা এরর আসারই কথা, মানে এটা তো হয়ে যাওয়ার কথা ছিল। বাই দ্য ওয়ে, নো প্রবলেম। কাস্টমারে আমাকে একটা কাজ করে রাখতে হবে, যেটা হচ্ছে এরকম, এই যে নাল সবগুলো জায়গাতে কি দেওয়া আছে, নো দেওয়া আছে। আমরা ভ্যালু দিচ্ছি কি কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর মোবাইল। আমি চেক করে চেঞ্জ করে নিয়েছিলাম না, এই যে অ্যাড্রেস, ডাটাবেসটা পাইনি, হ্যাঁ ওই ডাটাবেসটা পায় নাই, সিটি, কান্ট্রি, জিপ আর ফ্যাক্স, এইগুলোর কি করতে হবে, নালটাকে ইয়েস করে দিয়ে রাখতে হবে। সো ডিফল্ট কি করে দিব, নাল। ডিফল্ট নাল কেন বলছি, কারণ আমি প্রথমবার যখন রেজিস্ট্রেশন করছি তখন এই ইনফরমেশনগুলো আমি নিচ্ছি না, পরবর্তীতে যখন বিলিং আসে তখন আমি এটাকে আপডেট করছি। সো এই জায়গাটা আমি একটু আপডেট করে নিলাম, সো এটা একটু খেয়াল রাখবেন। প্রবলেম হচ্ছে এই যে নাল সেট করাটা যায় না ইয়ার মাধ্যমে। এই যে বিলিং এ চলে আসি আমি, রাইট? সো অ্যাড্রেসটা আমি দেই নামটা শো করাছিল, এখানে, লগ করবে। আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস। আমার তো নাম তো শো করিয়েছেন, কই লগ আউট, হ্যাঁ লগ আউট, কই নাম কোথায়, লগ ইন করতে হবে, সাইন আপটা করিনি, লগ ইন। আচ্ছা লগ ইনই করেছেন, আমি সাইন আপে এটা করে নামটা এখনো দেখাইনি, যে জায়গা নেই। আচ্ছা, সেভ অ্যান্ড নেক্সট, সেভ হয়ে গেছে এবং আমি নেক্সটে চলে আসি এবং শিপিং এ চলে আসি, রাইট? সো আমার শিপিং পেজে আসলো, শিপিং এর নাম দিই আমরা শিপিং নেম, হুম, এটা ঠিক করে নেবেন। হ্যালো, হ্যালো, আচ্ছা দেখি, এই তো, হ্যাঁ আমাকে বলছে যে রাউট নাই, পেমেন্ট এর রাউট নাই। হতে পারে হ্যাঁ শিপিং পর্যন্তই তো আছে, সেভ শিপিং, পেমেন্টের রাউট নাই। তো আমরা একটা কথা, আমি পেমেন্টের পেজ তো একটা জাস্ট দিয়ে রাখছিলাম, কই ইন পেমেন্টে এরকম একটা জিনিস দিয়েছিলাম, কি জানি বুঝলাম না। কই পেমেন্ট নামে তো কিছু দেখছি না। আপনারা এখানে চেক আউট কন্ট্রোলারে কিন্তু পেমেন্টই বলেছেন, তার মানে নাই, তো সমস্যা। হুম মানে যতটুকু মনে আছে জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজে জাস্ট একটা হুম ওয়ার্ড দিয়ে লোড করেছিলাম। সমস্যা নেই, আমরা একটা রাউটস ক্রিয়েট করি। পেমেন্ট চেক আউট কন্ট্রোলারে পেমেন্ট হিসেবে
পেমেন্ট ফাংশন, স্যার মেথডটা কি? এটা কি ফাংশন হয়েছে? পোস্ট, আচ্ছা। গেট ফাংশন থেকে আমরা একটা পেজকে লোড করব নরমালি, হ্যাঁ। তো পেজকে আমরা লোড করার জন্য কি করি, অনেক কিছু করতে হয়। তো একটা পেজকে লোড করা তো দেখে চারটিখানি কথা না, অনেক কিছু করতে হয়। পেমেন্ট পেজটা আমি একটু বানাই, একটু খেয়াল করেন। আমরা কি করছি, অল পাবলিশ ক্যাটাগরিও নিচ্ছি, ফুটারও আছে, টেবিল ক্যাটাগরি থেকে ক্যাটাগরি তোলা, হেডার টপ তোলা, ফটো তোলা, ভিউ থেকে ফ্রন্ট এন্ড লগ ইন। এটা তো লগ ইন পেজ, এটা হচ্ছে পেমেন্ট পেজ। এখন আমি পেমেন্ট পেজটা অন্য একটা প্রজেক্ট থেকে এনে কপি করব, ঠিক আছে। ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা পেমেন্ট পেজটাকে রাখবো। আমাদের রিসোর্সের মধ্যে, ভিউজের মধ্যে, ফ্রন্ট এন্ডের মধ্যে এই পেজগুলো রয়েছে। তো আমি একটা পেমেন্টের পেজ নিয়ে আসি, পেমেন্টের আর আমার পেমেন্টের যে কোডটা, পেমেন্টের পেজটা বানাতে হবে, তাই না আমাদের? তাহলে ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা নিউ থেকে একটা পিএসপির ফাইল নেই, পেমেন্ট ডট ব্লেড ডট পিএসপি। তো ফাইলটা জেনারেট হলো। অ্যাপ্লিকেশন ভিউ পেজ পেমেন্ট। সবচেয়ে বড় ব্যাপার হলো নেক্সট কয়েক মাস আমরা আমাদের নিজের প্রজেক্টে কাজ করতে পারবো একদম ফ্রিতে, হ্যাঁ। ওখানে সেই সুযোগটা আছে, খুব রিল্যাক্স। এক্সটেনশন আমি দিচ্ছি। আচ্ছা, এআই শিখেন, এআই না শিখলে কিন্তু ভাত নাই, সহজ কথা। এখন সব এআই, আর এআই দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে গেলে এআই কিছু ইনক্লুড করা হবে, যে কোনো এই বলতে গেলে পিএইচপি দিয়ে শিখবো, পাইথন পাইথন অথবা পাইথন পাইথন পাইথনের প্রায় 40,000 প্লাগইন আছে। 40,000 প্লাগইন। কাজ শেখা তো বড় ব্যাপার না, কনসেপ্ট গুলো নেওয়া হচ্ছে বড় ব্যাপার। মানে ল্যাঙ্গুয়েজ শিখতে বেশি দিন লাগে না, সবই আছে, এটা সলভ করে কাজ করা যায় না। কই আমার ইয়েটা পাচ্ছে না কেন? কিন্তু স্যার এখন যে ই-কমার্সের পেজটা নিছেন, এটা কি স্যার সিডের থেকে নিছেন না ডিরেক্ট থেকে নিছেন? হ্যাঁ, সিডের থেকে নিছেন নাকি ডিরেক্ট থেকে নিছেন? মানে টিটি ই-কমার্স টুল যেটা নিলেন, এটা তো সিডের থেকে নিছেন না ডিরেক্ট থেকে নিছেন? নেটবিনসে, জি স্যার। লেটস চেক। কারণ আমাদের পিএইচপি 7 তো ডি ড্রাইভ। সি ড্রাইভ থেকে নিয়েছে। তাহলে স্যার এই পেজ এটাই নিয়ে যান, ওখানে নিয়ে যান আপনি। সি ড্রাইভের যে ফাইলটা আছে, এটা এখন কপি করে ওখানে আপলোড হয়ে যাবে, তাহলে আর কোনো কিছু দেখা লাগবে না। আচ্ছা, এটা ডি ড্রাইভে, সি ড্রাইভ থেকে কপি করে নিয়ে আসবো, ডি ড্রাইভের উপরে রিপ্লেস করে দিব। জি স্যার। তাহলে আর কোড টোড গুলো তো সব পেয়ে যাবো। জি স্যার। কপি করি, ডি ড্রাইভে যাই, কই জ্যাম স্যার, ওই যে জাম্প, জি স্যার। জাম্প টু কোনটা? জ্যাম স্যার, জ্যাম টুটা প্রত্যেক আসছে বুঝতেছে, জ্যাম হয়েছে না। দিলাম। বাট নেটবিনস কানেকশনটা তো আবার নতুন করে দিতে হবে। জি স্যার।
পাইথনের কোর্স দিছেন হুম 6,000 টাকা হুম তোর একটা বিসিসি তে বিসিসি তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল টাকা ট্রেনিং থেকে না তারা ট্রেনিং অর্গানাইজ করবে ক্লাস হবে বিসিসি 6,000 টাকা মোটামুটি তো লো কস্ট আছে 35টা ক্লাস 6,000 টাকা মোটামুটি লো কস্ট না ভালো লো কস্ট জি স্যার কারণটা কি স্যার পাইথনের স্টুডেন্ট কম নাকি কোনো স্যার প্যাটার্ন হচ্ছে বেসিক্যালি কারণ হচ্ছে যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট একবারে ফ্রি দিচ্ছি না আবার বেশি কস্টিংও রাখছি না যা নেওয়া হচ্ছে বেসিক্যালি তার বেশিরভাগই রাইট সো শিখে রাখলে লস নেই ভালো লাগলো স্যার কোর্সটা কিন্তু টাইমটা একটা বাজে কয় ঘন্টা করে? 4 ঘন্টা 4 ঘন্টা প্রত্যেকদিন? 4 দিন 4 ঘন্টা করে 16 ঘন্টা আপনি ভালো ধরেছেন কাজ না করার পেছনে মূল কারণ হচ্ছে ওইটা না জি স্যার এই একটা এডিটরে এই জন্য দুইটা ফাইল ওপেন করে রাখলে একটা সমস্যা হয় টিটি কোর্সটা আরেকটা আছে স্যার ওটা কেটে দেন ওর উপরেরটা কেটে দেবো এটা না আচ্ছা ঠিক আছে এখন আই হোপ আমাদের যে পেমেন্টের পেজটা এটা কাজ করবে ইলুমিনেটের কার্ড কি বলছে কারণ ডিফারেন্ট করে টিটি ইংলিশ কম্পাইলেশন কার্ড ওকে নো ইস্যুস আমাদের বাকি জিনিসগুলো কাজ করে কিনা আগে দেখি টপ প্রোডাক্ট ইন হওয়ার ক্লজ আননোন কলাম টপ প্রোডাক্ট মনে পাইতেছে না। প্রবলেম হচ্ছে আমি আছি ভিন্ন সার্ভারে ডেটাবেসটা কোথায় করেছেন ডেটাবেস তো স্যার ডেটাবেস তো স্যার ড্রাইভার সাথে সম্পর্কিত না ডেটা ডি ড্রাইভের থেকেই তো করলাম ওপেন করেছেন কোথা থেকে এটা একটা বিষয় গন্ডগোল ওখানে বেঁধে গেছে নতুন করে ওখানে কিন্তু জ্যাম প্ল্যানিং ছিল আমি ওটা ক্লোজ করছিলাম ক্লোজ করে 7 থেকে ওপেন করছি 7 থেকে ওপেন ওপেন না করেছেন করলে স্যার আমাদের পেজে আসতো না আর লোকাল দিয়ে আমি ডিলেট থেকেই কিন্তু ওই ইয়েটা আছে কোনো টুল এটা আছে ফিস কতগুলো ফিল আপ করতে পাইছো? পাইথনে ভর্তি চলছে আমাদের অ্যানাউন্সমেন্টে 2-3 দিন আগে হয়েছে তো সিট ওপেন আছে 20টা সিট টোটাল সিট ওপেন আছে 20টা সিট আর 3-4 জন হয়তো কনফার্ম করেছে এখন পর্যন্ত বাট দে আর কামিং ফ্রম কোম্পানি দে আর রিজাইন দ্য পোস্ট তারা বাদই দিয়ে দেবে চাকরি বাদ দিয়ে দেবে পাইথনে মানে পাগল হয়ে গেছে হুম এই তো আমাদের ডেটাবেস না তাহলে ঠিক আছে কই জানো এটা
এই যে দেখছেন, টপ প্রোডাক্ট আমি কেবলই না বানালাম, এটা কই গেল? এরকম গন্ডগোল হচ্ছে কেন? এখানে কোনো টপ প্রোডাক্ট নাই। খেয়াল করেছেন? প্রোডাক্টই দেখাচ্ছে না কোনো। ক্লাস করে হবে, হুম? ক্লাস করে হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আপনি কোথায় ইম্পোর্ট হয়েছে? প্রোডাক্ট টোডাক্ট কিন্তু কিছু নাই। কই গেল এগুলো সব? টেবিল ব্ল্যাঙ্ক ইম্পোর্ট করেছিলেন না? কই ইয়েটা কোথায়, ডেটাবেসের ইয়েটা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, ওইটা পেয়েছি। ওইটা আমি এখনো দেখি নাই, চেকিং করে আমি স্ট্যাটাসটা জানি। হুম, এই স্ট্যাটাস কাজ করছিল। আপনার জ্যাম যদি এটাই রানিং থাকে, তাহলে ওই ডেটাবেসে কিভাবে চলে গেল সবকিছু, এবং ওখান থেকে প্রজেক্ট কিভাবে রান করছিল? হাউ কুড ইট ডু? এখনো তো প্রোডাক্ট নেই। খেয়াল করেছেন, কোনো প্রোডাক্ট কিন্তু নাই। এটা স্যার পিছু 7 হুম, 7 এটা এখন সেভেন। যে এক্সপোর্ট ইয়া করলেন, ইম্পোর্ট করলেন, হ্যাঁ, এইমাত্র তো আমি ইম্পোর্ট করলাম। তারপর প্রোডাক্ট থাকবে। কই প্রোডাক্ট নাই তো। তারপরে টেবিল টেবিল গায়েব। এখানে একটা টেবিল আছে টপ প্রোডাক্ট, টিবিএল প্রোডাক্টে আমরা টপ প্রোডাক্টে অ্যাড করলে এররটা চলে যাবে। প্রোডাক্ট তো কিনতে পারবো না। প্রোডাক্ট আপনি কিনতে পারবেন না। স্যার ইম্পোর্ট করার পর মানে ইয়ে তো যাওয়ার কথা না। হ্যাঁ, ওটা তো উইথড্রলতে ইম্পোর্ট করার পর তখন তো প্রোডাক্ট ছিল। হ্যাঁ, ওটা ব্যাকআপ নিয়ে তো কিনা ওখানে ওটা ব্যাকআপ নিয়ে বলতে ওই সেভেনেরটা ইয়ে সরি 5.6 তো এখানে তো কোনো ডাটাই নেই। টেবিলগুলো আসছে ঠিক আছে, রিফ্রেশ দিলে আদার্স টেবিলগুলোও আসছে, বাট কোনো রিফ্রেশ দেওয়ার পর মনে হয় ডেটাবেসে টেবিলের ডাটা চলে গেছে। হ্যাঁ, মাইগ্রেট রিফ্রেশ রিফ্রেশ টেবিলগুলো দেওয়া পাবো না। বলছে। রিফ্রেশ দেওয়াতে টেবিলগুলো আসছে। তখন বললাম যে রিফ্রেশ দিলে চলে যাবে। হ্যাঁ, মাইগ্রেট করলে যায় না, মাইগ্রেট তখন মাইগ্রেট হতো না, কারণ নাথিং টু মাইগ্রেট আসছে। হ্যাঁ, দাঁড়ান, একটা কাজ করি। প্রথমে মাইগ্রেট, এখনো লারাভেলের সীমাবদ্ধতা এখনো আছে। হ্যাঁ এখানে এই এন্ডে আছে, এখানে কিছু সীমাবদ্ধতা, ডেটাবেসের মাইগ্রেশনের এই জায়গাটা একেবারে সে ইয়ে করতে পারে না, আরো সময় লাগবে। 5.5 লাখ স্যার লং টার্ম সার্ভিস দিবে। ছেড়ে দিছে। ছেড়ে দিয়েছে? কই আমি গত পরশু দিন দেখলাম রিলিজ হয়েছে? ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখন একটু দেখি যে এখানে ডাটাগুলো আছে কিনা। হ্যাঁ, এখানে তো ডাটা আছে। মানে রিফ্রেশ দিলেই কিন্তু গন্ডগোল হচ্ছে, রিফ্রেশ দেওয়া যাবে না। আমি যেটা করব সেটা হচ্ছে পিএসপি এডিসন মাইগ্রেট, এই যে নতুন টেবিলগুলো চলে আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কয়টার দিকে? হুম 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 হুম।
আচ্ছা আচ্ছা, ডকুমেন্টেশন নাই। ঠিক আছে, আমি তোমাকে কালকে সকালে জানাবো। হ্যাঁ? হুম 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 সেভেন দিন এখন স্টোর হুম এখন পরে 7 দিন। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। আমি আমি একটা কালকে আমার ওই 5 মাস্টার স্যারের সাথে একটা মিটিং আছে বিকেলে, ঠিক আছে? তো এটা কখন শিডিউল হয় সেটা কতবার আমরা টপ প্রোডাক্ট দিব বলেন তো? সিস্টেম চেঞ্জ হলে খুব প্রবলেম হয়, যেটা আমরা ফেস করছি। আচ্ছা, টপ প্রোডাক্ট নেই বলে আসছে না, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। আমরা কার্টে যাচ্ছি, কার্টটার সবই কাজ করবে। আমরা চেক আউটে যাচ্ছি, চেক আউটের পর সাইন আপ হলো, সাইন আপ ইমেল অ্যাড্রেস কই? ইমেল লাগবে। এটা হ্যাঁ জি স্যার। ওই স্যার ওই অ্যাড্রেস, দাদার করে দিতে হবে। ও ওই প্রবলেমটা এখনো রয়ে গেছে না? কোন টেবিলটা যেন? কাস্টমার, জি স্যার। নতুন কাস্টমারের কোন কোন ফিল্ড? অ্যাড্রেস, সিটি, কান্ট্রি। অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ, ফ্যাক্স। ডিফল্ট নাল, ডিফল্ট নাল, গেল। এখন আই হোপ এবার সেভ হবে। কাস্টমার নেম কি নাল দিচ্ছে কেন? এবার হয়েছে, শিপিং হয়েছে, কোনো ভ্যালিডেশন নেই তো, তাই না? তো সেক্ষেত্রে আমার পেমেন্টও আসার কথা। শিপিং এ নেম ক্যান নট বি নাল, তার মানে এখানে আমাদের কিছু ভ্যালু পুশ করার দরকার আছে। সেভ অ্যান্ড নেক্সট। শিপিংটা সেভ হওয়ার পরে আমাদের আসার কথা কি? পেমেন্ট, তাই না? সো পেমেন্ট ডট ব্লেডে কার্ডকে সে পাচ্ছে না, স্বাভাবিক। কারণ আমরা যে ব্লেড এনেছি, কার্ড ব্লেড, ভিউ এর মধ্যে এটা কোথায় আছে? ফ্রন্ট এন্ডে ফ্রন্ট এন্ডের মধ্যে কার্ড ব্লেড। আমাদের যে পেমেন্ট ব্লেডটা আছে, পেমেন্ট ব্লেডের ভেতরে কিছু কোড আছে যেটা বেসিক্যালি এর সাথে যায় না। আমাদের যে কনসেপ্ট এর সাথে একেবারেই যায় না। এখানকার আপাতত যেটা আমি দেখি বা দেখায়,
এখানে বেস ইউআরএল প্লেস অর্ডার এটা ডিফারেন্ট স্টাইলে লেখা আছে, এটাও আমরা রিমুভ করি। পেমেন্ট টাইপ রেডিও দিয়ে ফর্ম সাবমিট করানোর অপশন আছে, এটাও ঠিক আছে। জাস্ট এতটুকু থাক, হ্যাঁ, জাস্ট ডিজাইনটা আসুক। ঢুকে গেছে না এই সাইটে পেমেন্ট মেথডটা আর ইওর অর্ডার। সো পেমেন্ট মেথডটা কই যেন, পেমেন্ট মেথড এটা কেমন যেন হয়ে গেছে, সমস্যা নাই, স্টিল প্রবলেম আছে তাই না, কোনো একটা ডিভে থেকে বের হয়ে গেছে। এটা কি এই টেমপ্লেটে নেই সকালে? ই শপারেরই, বাট এটা সামহাউ কোনো একটা রেঞ্জ থেকে বাইরে আছে, এই ডিভটা মিসিং, খেয়াল করেছেন? কন্ট্রোল জেড দিয়ে স্যার পিছনে যে কন্ট্রোল জেড তো কাজ করে না। স্যার পেমেন্টে স্যার পার্ট পেজ আছে না? এটা নিয়ে তো ওখানে তো এটা ঠিক আছে, ফর্মের অ্যাকশন ডিলেট, সমস্যা নেই। এই ডিভটা সামহাউ কোনো একটা ইয়ের আন্ডারে আমরা ইওর অর্ডার স্টেপ 1 এই পোর্শনটাকে, যে পেমেন্ট মেথড কই আছে, ইওর অর্ডার, তারপরে আছে এই পেমেন্ট মেথড, কোথায় এখানে, এটা এটা কোথায় শেষ হয়েছে স্যার? এটা তো শুরু আছে ওই যে, কন্টেন্টটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এই কন্টেন্টটা টেক দিয়ে এটা টেক দিলাম। এটা একটা বিষয়, হ্যাঁ মোটামুটি শেপে আসে। ইওর অর্ডার এই জায়গায় বেসিক্যালি কার্টের ডাটাগুলো ডিসপ্লে করাতে হবে, রাইট? এটা তো আমরা পারবো, কার্টের ওই কোডটুকু কপি করে এনে এখানে পেস্ট করলেই কিন্তু কাজ করবে। এই তো প্যাকেজ থেকে হ্যাঁ, কারণ ওই যে কার্ড সেশন থেকে নেবে। এরপরে আসে পেমেন্টের যে প্রসেস, ক্যাশ অন ডেলিভারি, এসএসএল কমার্স, পেপ্যাল, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে, যে পেমেন্ট মেথড বা এই বিষয়টা কি, পেমেন্ট গেটওয়ের ইস্যুগুলো কি। যদিও এপিআইটা আমাদের হাতে আছে, এপিআই এর কোডটা যদি আমি বলি দিস ইজ এসএসএল কমার্স এপিআই, এটা র পিএসপি এপিআই, বাট তারা পিএসপি এপিআই বলতে এটাকেই বলে। আপনি যখন ফ্রেমওয়ার্কে কাজ করবেন, ফ্রেমওয়ার্কে কাজ করার সময় আপনি যে ফ্রেমওয়ার্কে কাজ করছেন এই কোডটাকে তার প্যাটার্নে নিয়ে যেতে হবে, কারণ ফ্রেমওয়ার্ক হরেক রকম ফ্রেমওয়ার্ক আছে, তারা সেই হরেক রকম ফ্রেমওয়ার্ক প্যাটার্নে তো যাবে না, রাইট? এখানে যে ডিজাইন অংশটুকু আছে এটুকু আলাদা একটা, তো ডিজাইন অংশটা বাদ দিয়ে আমরা চিন্তা করবো আর কি, হ্যাঁ, ডিজাইনে যে HTML এর অংশটা বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে উপরের কিছু কোড আছে সেগুলো আমি আলোচনায় আনবো, জাস্ট কোড দেখাচ্ছি। কোড তো পরিচিত সিনট্যাক্সে নাকি অপরিচিত কোনো সিনট্যাক্সে, কেন আহামরি কোনো কিছু আছে ভয় দেখানোর মতো? তার মানে এপিআই ভয়ের কিছু নেই, বাট এই টার্মটা শুনলে অনেকে ভয় করে বা ভয় পায়, রাইট? শিখতে গিয়ে, জানতে গিয়ে, শেখাতে গিয়ে প্রবলেম হয়। তো পারেন, বাট মানে স্যার এটা তো আর আমি তেমন কিছু চেঞ্জ করবো না হয়তো, পিএইচপি রেখে দিলেই তো হবে, মানে কাজ ফাস্টার হবে। আপনি এটা ফ্রেমওয়ার্কে যখন নেবেন তখন এটা কাজ করবে না, যে ডিজাইনের কোড আছে সেই ডিজাইনের কোড দিয়ে
মানে ফ্রেমওয়ার্কের ভেতরে তো আপনি কাজ করাতে পারবেন না, কারণ এটা একটা ফাইল হিসেবে আছে, আপনাকে এটাকে একটা ফাংশনের মধ্যে নিতে হবে এবং আলাদা আলাদা সেগমেন্টকে আপনাকে সুন্দর করে প্লেস করতে হবে, কোথায় কিভাবে আপনি এটাকে ম্যানেজ করবেন। র র কোডে অ্যাকশনে পেজকে দেওয়া যায়, আর ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাকশনে কন্ট্রোলারের ফাংশন থাকে, প্রথমে অ্যালাইজ থেকে কন্ট্রোলারে যেতে হয়, তো স্ট্রাকচারটা বিট ডিফারেন্ট, রাইট? তো যা বলছিলাম যে এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। রিপিট করছি, এপিআই কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসের কাজ কি? একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার বা একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের সমন্বয় করা। এক্স অ্যাপ্লিকেশন যদি এপিআই প্রোভাইড করে, ওয়াই অ্যাপ্লিকেশন যদি সেই এপিআইটা ইউজ করতে চায়, এক্স এর বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ওয়াই কে এক্স এর কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। সো রিকোয়েস্ট পাঠাবে কে? ওয়াই। কে রিসিভ করবে? এক্স। এপিআই কে দিয়েছে? এক্স। ক্লিয়ার? এখন এপিআইটা মানে বিষয়টা কি? এটা হচ্ছে লাইক কাইন্ড অফ কোড যার মাধ্যমে এক্স ওয়াই এর সাথে কমিউনিকেট করবে, অথবা ওই কোডটা ইউজ করে ওয়াই এক্স এর ডাটা পাঠাবে, ইনফরমেশন পাঠাবে। এবং এপিআই হরেক রকম হতে পারে। আমিও আমার সাইটে একটা এপিআই বানাতে পারি, রাইট? যে আমি একটা এপিআই আপনাকে প্রোভাইড করছি, আপনি ওই এপিআইটা যদি ইন্টিগ্রেট করেন, লাইক আপনি আপনি আমার ভেন্ডর হতে চাচ্ছেন, টালা ট্রেনিং এর ভেন্ডর, আপনাকে আমি মানে রেফারেল হিসেবে ইউজ করতে চাচ্ছি। যে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনার একটা পপুলার সাইট আছে, সেই পপুলার সাইটে ডিসপ্লে করবেন। ওখান থেকে যদি কেউ এসে লিড জেনারেট করে, বা সেল হয়, তাহলে তার একটা পোর্শন আমি আপনাকে দিয়ে দিব। লিড তো না, লিড তো হচ্ছে কলিং, আর সেলটা হচ্ছে বেসিক্যালি যে কোর্সটাতে সে ভর্তি হয়ে গেছে পেমেন্ট করে, অনলাইন কোর্স, রাইট? সো সে কিন্তু আমার সাইট থেকে এসে কোর্সটাতে পেমেন্ট করলো না, আপনার সাইট থেকে এসে কোর্সটাতে পেমেন্ট করলো। এবং আপনি কিন্তু ওই কোর্সের কোনো কিছু পাচ্ছেন না, এডিটিং থেকে শুরু করে সবকিছুই করছে কে? আমরা। আমরা যা করছি ওই আপডেটটা আপনার সাইটে এসে ডিসপ্লে করছে, কার মাধ্যমে? একটা স্যাম্পল কোডের মাধ্যমে, রাইট? বোঝা যাচ্ছে? তো ওই যে কোডটা আমরা আপনাকে তৈরি করে দিব, আর আপনি ওই কোডটাকে আপনার সাইটে রাখবেন, যে প্রসেসটা আমরা বলে দিব সেটাই তো ফলো করতে হবে, তাই না? ওই কোডটাকে আমরা কি বলবো? এপিআই। বিভিন্ন সাইটে আপনারা গুগল ফেসবুকের দেখেন, লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল প্লাস বা গুগল, সো ওইটাও কি? এপিআই। আপনি পেমেন্ট করতে চান, সেটাও কি? এপিআই। ওটা পেমেন্ট মেথড আকারে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্টটা সম্পন্ন হয়। এপিআইটা কার? ওই পেমেন্ট গেটওয়ের, রাইট? সো ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট গেটওয়ে আছে যেটা সারা বিশ্বে সাপোর্ট করে, রিজনাল গেটওয়ে আছে, রাইট? রিজনাল গেটওয়ে আছে যারা ওই পার্টিকুলার রিজনে সাপোর্ট করে, কান্ট্রি গেটওয়ে আছে যেটা শুধু ওই কান্ট্রিতেই সাপোর্ট করে, রাইট? ইউরোপিয়ান রিজনে রিজনাল গেটওয়েস রয়েছে, বাট ইন্টারন্যাশনাল যে গেটওয়ে গুলো রয়েছে এর মধ্যে যে ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যেটা সারা বিশ্বে চলে, তারপরে হচ্ছে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, রাইট? এছাড়া আছে পেপাল, জিও ট্রাস্ট, ভেরিসাইন, হুম পেপাল এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, রাইট? সেফ, এবং এটা পেমেন্ট বা টাকা ট্রানজেকশন হয় না, ডিজিট ট্রানজেকশন হয়, দ্যাটস ওয়াই এটাকে সেফ ট্রানজেকশন বলা হয়, রাইট? আর এর বয়সও বেশি, যদিও ক্রেডিট কার্ডের অপশনটা সবার শুরুতে এসেছে এবং বহুদিন ধরে সেফলি ট্রানজেকশন করছে, ইনস্ট্যান্ট ট্রানজেকশনের ব্যবস্থা। আর পেপালটা হচ্ছে ডিজিট ট্রানজেকশন সিস্টেম, এটা সবচেয়ে সিকিউর, এবং বলতে পারেন যে ক্রেডিট কার্ডের পরে যদি কোনো গেটওয়ে সবচেয়ে বেশি ইউজ হয় তার মধ্যে পেপাল। পেপালের কানেকশন মোর দেন 200 কান্ট্রিজে রয়েছে, 200-র উপরে দেশের সাথে পেপালের এগ্রিমেন্ট রয়েছে। অল্প কিছু দেশ, আফ্রিকান 30টা নেশন, আর আমরা হয়তো এই টোটাল 31টা দেশের সাথে এর কানেকশন নেই। বুঝতে পেরেছি? সো তো বলতে বুঝতেই পারছেন, আদারওয়াইজ তো আমরা একদম কমপ্লিট হচ্ছে না আমাদের ডিজিটাল বলাটা।
আসবে, আসছে, অলরেডি অলমোস্ট অনেক দূর এগিয়ে গেছে। হয়তো গুড নিউজ আমরা পাবো। কোনো কোনো মাধ্যম দিয়ে এখন পেপ্যালের অ্যাকাউন্ট হচ্ছে, ভেরিফাইডও হচ্ছে, বাট এখন পুরোপুরি 100% ওপেন যে প্রসেসটা সেটা এখন হয়তো শুরু হয়নি। সো গেটওয়ে স্টেজে আছে। এদেরকে আমরা গেটওয়ে বলছি, ইন্টারন্যাশনাল গেটওয়ে বলছি, বাট এরা কি করে? এরা টাকা আদান প্রদান করতে সাহায্য করে, এদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল ব্যাংক, অনলাইন ব্যাংক, ইন্টারন্যাশনাল অনলাইন ব্যাংক, যেখানে যেখানে অ্যাকাউন্ট হোল্ডার হতে পারে সারা বিশ্বের যে কেউ, যারা যেসব দেশ ওই ব্যাংকে অ্যালাউ করেছে। মানে পেপালকে বাংলাদেশ অ্যালাউ করার মানে আপনি একটি ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে সংযুক্ত হচ্ছেন, এবং আমাদের দেশের অ্যাকাউন্ট হোল্ডাররা একটা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবে, এবং ওখানে টাকা তুলে সারা বিশ্বের যে কোনো অনলাইন ট্রানজেকশন করার সিস্টেমে সার্ভিস নিতে কিনতে পারবে। বুঝতে পেরেছি? সো অনলাইন মেথডগুলো জনপ্রিয়, এবং অনলাইন ট্রানজেকশন না হলে এখনকার দিনে অনেক কিছুই সম্ভব না। আপনি ঘরে বসে পিজা অর্ডার করবেন, টাকা কিভাবে দেবেন? হয়তো পিজা ডেলিভারি করে টাকা নিয়ে যাবে, সেটা তো সিস্টেম সেই মানদাতা আমল থেকেই আছে, বাট এখন অনলাইনেও কিন্তু হচ্ছে। কিছুদিন পর অনলাইনেই খাবার চলে আসবে, ড্রোন দিয়ে দেয়, কারণ অনলাইনে খাবার কিভাবে আনা যায় সেই ব্যবস্থাও চেষ্টা করা হচ্ছে, তাই না? মানে এটাকে ব্ল্যাক হোল না কি যেন বলা হচ্ছে। সো ভ্যানিশ হয়ে যাবে মানুষ, যেখানে যাওয়ার চিন্তা করবে সেখানে চলে যাবে। সো ওইটার উপরে কিন্তু কাজ শুরু হয়েছে। সো পসিবিলিটিস দেখাও দিয়েছে, মানুষকে হালকা ভ্যানিশ করা সম্ভব হচ্ছে, মানে আবসা করে দেওয়া হচ্ছে, এরকম হয়ে গেছে, যে আপনাকে একটা ঘরের মধ্যে কিছু একটা জায়গা দেওয়া হলো, আপনাকে গায়েব করার মাঝামাঝি পর্যায়ে চলে গেছে। গায়েব করে দিতে পারলে তারপরে তারা শুরু করবে কি পাঠানোর কাজটা। সো সেইটা পাঠিয়ে ফেলবে, হয়তো টাকা পয়সা যে হারে ছিটাচ্ছে। সো এই যে বিষয়, তখন আপনার তো আর ওই টাইমটা কিন্তু অনেক বেঁচে যাবে। বাই দ্য ওয়ে, বাট এরকম পসিবল যে ডিভাইস টু ডিভাইস আপনি ইচ্ছে মতো হয়তো যেতে পারবেন না, পয়েন্ট থাকবে যে আপনাকে টাকা পয়সা দিয়ে ক্রস করে যেতে হবে, হিউজ মানি এখানে স্পেন্ড করতে হবে। আপনি ইচ্ছে মতো আপনি বললেন আপনি ইউনাইটেডে চলে যাবেন, পারবেন না। হ্যাঁ, আপনার বাসায় ডিভাইস থাকতে হবে, ইউনাইটেডের ওই ডিভাইস থাকতে হবে, দেন কিছু একটা সম্ভব, রাইট? সো প্রোগ্রামিং এর মাধ্যমে হয়তো কিছু একটা হবে আমার ধারণা। তো এখন ঘটনা হচ্ছে যে ট্রানজেকশনের যে ইস্যুটা, আপনি অনলাইনে যে ট্রানজেকশন করতে যাবেন, সেই ট্রানজেকশনটাকে যদি সিকিউর করতে হয়, সবচেয়ে সেফ আমি বলছিলাম কি ডিজিট ট্রানজেকশন। ডিজিট ট্রানজেকশন আমি কেন বলছি? ওখানে কিন্তু সরাসরি আপনার টাকা পয়সা যাচ্ছে না, আপনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ক্লেম করতে পারেন। আপনি যদি ভুল করে বসেন বা ফ্রডিং এর সম্মুখীন হয়, 3 দিনের মধ্যে আপনি যদি ক্লেম করেন আপনি টাকা ফেরত পাবেন। বাট ক্রেডিট কার্ডে টাকা তো চলে গেছে, রাইট? ক্লেম করলে ওইটা পাওয়া না পাওয়া কিন্তু মাঝামাঝি স্টেজে থাকে, রাইট, ফ্রডিং এ। সো রিস্কটা ওখানে অনেক বেশি হাই, রাইট? অন্যান্য পেমেন্ট গেটওয়ে চাইতে এই কারণে পেপ্যালকে বলা হয় সেফেস্ট গেটওয়ে। সো বেসিক্যালি ওইটা এরকম যে পেপ্যাল সম্পর্কে একটু আমি বলে নেই, ভেরি ইন্টারেস্টিং, এবং এটার ওই যে কনসেপ্ট, ওই কনসেপ্ট আসার পর থেকে সে ডোমিনেট করছে, এবং তাদেরকে বিগেস্ট মার্কেট লিডার বলা হয়। যদিও ইনকামের দিক থেকে সে পিছিয়ে আছে, বাট ম্যাক্সিমাম 2002, 3 বা 4-এর পর থেকে যে বড় বড় কোম্পানি, বড় বড় ইনোভেশন, বড় বড় সিকিউরিটি সিস্টেম ডেভেলপমেন্ট, বা বড় বড় বলতে পারেন যে গভর্নমেন্ট বেসিসে ইনভেস্ট করে রিসার্চ, তার পেছনে সবচেয়ে বেশি টাকা ঢালছে কে? পেপ্যাল। হুম, এই ফেসবুকের এই অবস্থা আসার পেছনে তার বড় অবদান আছে। তিনি কিন্তু প্রথমেই $100 মিলিয়ন ইনভেস্ট করেছিল পেপ্যালের মালিক। তাকে বলা হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনভেস্টর, রাইট? এবং তার কাছে গেলে কেউ ফেরত আসে না, কেউ যদি তাকে বোঝাতে পারে। তো এত বেশি সে ইনভেস্ট করে, সবচেয়ে বেশি ইনভেস্ট করে ইউএস আর্মিতে, গভর্নমেন্ট লেভেলের প্রজেক্টগুলোতে। যে বললাম যে এই কাইন্ড অফ বিজনেসে সে কিন্তু ইনভেস্ট করছে, সে অমরত্বের জন্য ইনভেস্ট করছে, বিলিয়ন মিলিয়ন ডলার সে ওখানে ইনভেস্ট করছে, কিভাবে বহুদিন বেঁচে থাকা যায়। ওর একটা প্রজেক্ট আছে ইউএসএতে, সে ধরনের প্রজেক্টে সে ইনভেস্ট করছে। সো ইউএস সিকিউরিটি সিস্টেমের উপরে সে ইনভেস্ট করেছে, আরো বেশ কিছু বড় বড় প্রোডাক্টের উপরে তার ইনভেস্টমেন্ট আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে 4 সালে ইনভেস্ট করেছিল, 10 সালে টাকাটা উইথড্র করে নেয়, শেয়ার সেল করে দেয়। উইথড্র করে নেয় বলতে তার যে শেয়ার ছিল 10%, মোস্ট প্রবাবলি, আমি সঠিক না, বাট একটা বড় অ্যামাউন্টে তার কাছে শেয়ার ছিল,
সেই শেয়ারটা 10 সালে সে সেল করে দেয় আর ফেসবুক ক্লিক করে 12-তে। বিলিয়ন ডলার কোম্পানি হয়ে যায় কোথায়? 12-তে গিয়ে। তো 4 বছর ওয়েট করার পর সে কিন্তু সরে আসে, এখন ফেসবুকে সে নেই। ওকে, যাই হোক, ওই পেপ্যাল সম্পর্কে যেটা বলছিলাম যে ডিজি ট্রানজেকশন, তার সিম্পল স্ট্র্যাটেজি, সিম্পল জব। টাকা কিভাবে বিজনেস করে একটু যদি মানে বোঝেন, তাহলে টাকা ইনকামের মানে আইডিয়াটা ধরতে পারবেন, যেটা 16 বছর আগের আইডিয়া, এখনো কিন্তু সেটা চমকপ্রদ। কিভাবে এই বুদ্ধিটা তার মাথায় আসছিল যে মানুষের টাকা কি করে দেবে, তার নিজের কাছে নিয়ে নেবে, ইউজাররা ডিজি ট্রানজেকশন করবে, মাঝখান দিয়ে সকল ফায়দা লুটবে কে? মালিক, পেপ্যালের মালিক। হাউ কুড দে ডু দ্যাট? সো সো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি মনে করেন পেপ্যালে একটা অ্যাকাউন্ট করি অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্ট, আর আমি যদি একটা অ্যাকাউন্ট করি অ্যাজ এ কাস্টমার অ্যাকাউন্ট, দুই ধরনের অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু করা যায়। তো এই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আছে, আমি যখন এই ধরনের অ্যাকাউন্ট করতে পারছি, তখন কি হয়, অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট ভেরিফিকেশন আমরা কিন্তু পেপ্যালের অ্যাকাউন্ট চালাতে পারি, বাট যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল, আমার একটা পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আমি ফ্রিল্যান্সার, আমি কাস্টমারকে বললাম যে তুমি টাকা দিতে পারছো না, ঠিক আছে তুমি আমার $100 পেপ্যালে দিয়ে দাও, বাট আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড না। আপনি টাকা তুলে নিতে পারবেন যদি আপনার পেওনিয়ার থাকে, ট্রান্সফার করে চট করে তুলে নিতে পারবেন, বাট আপনার যদি ওইটা রেড মার্কে চলে আসে, এআই এর মাধ্যমে তো এটা অলওয়েজ সার্চ করা যায় কি অবস্থা, কোথা থেকে চলছে। সো বিগ ডেটা যেহেতু কিছু সময় পাওয়া যায়, তো ওই সময়ের মধ্যে আপনি যদি তুলে নিতে পারেন সেফ, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেলে $100 আপনি ফেরত পাবেন না। এরকম করে অনেকের $1000ও চলে গেছে। সো নর্মালি যেটা হয় যে ডিজিটাল ট্রানজ্যাকশন হয়, মনে করেন কাস্টমার আপনাকে টাকাটা দিচ্ছে, আপনার কাস্টমার অ্যাকাউন্ট আছে, তারও কাস্টমার অ্যাকাউন্ট, তার পেপ্যাল অ্যাকাউন্ট, আপনারটাও ভ্যালিড, তারটাও ভ্যালিড, বাট কোনো রিজনে আপনি টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করেছেন, আপনার অ্যাকাউন্ট ব্লক, তো মানে আপনি আর টাকা পাবেন না। বাট ওই কাস্টমার কিন্তু কাকে টাকা দিয়েছে? আপনাকে টাকা দিয়েছে। টাকা কি ক্যাশে দিয়েছে? ডিজিটে দিয়েছে। সো মূল টাকাটা কার কাছে আছে? ওই পেপ্যালের মালিকের কাছে, তার অ্যাকাউন্টে, রাইট? তো বেসিক্যালি একটা জিনিস খেয়াল করেন, যেখানে মিলিয়নস অফ অ্যাকাউন্টস রয়েছে এবং প্রত্যেকের মিলিয়নস অফ অ্যাকাউন্টে যদি প্রত্যেকের অ্যাকাউন্টে $10 করে থাকে বা অন এন অ্যাভারেজে $100 করে থাকে, তার অ্যাকাউন্টে কত টাকা আছে? মানে ক্যাশ টাকা কিন্তু তার কাছে, সেটাকে ইনভেস্ট করতে পারে, যে কোনো ভাবে ইনভেস্ট করতে পারেন, একবারে সবাই তো টাকা তুলে নেবে না, তার কাছে তো বিজনেস পলিসি আছে। সো আমি 50% টাকা ফ্রিলি কি করতে পারি? ইনভেস্ট করে রাখতে পারি, বাট ওই টাকা একটাও আমার না, সব কাস্টমারের টাকা। ব্যাংক তো তাই করে, ব্যাংক তো আমাদের টাকাই রাখে, তাই কিনা? টাকা রেখে ওইটাই তো তারা ইনভেস্ট করে। হ্যাঁ, পেপ্যালও ওই সিস্টেমটাই কিন্তু অ্যাপ্লাই করেছেন, ব্যাংকের ওই ছোট্ট লজিককে তারা ওয়েবে কনভার্ট করে এখন ওয়েবে রাজত্ব করছে। পেমেন্টের শাহিনশা বলা হয় অনলাইন পেমেন্টের। সো সুবিধাটা কি দিয়েছে, সে ডিজিট যেহেতু ট্রানজেকশন হচ্ছে, মার্চেন্টকে তো সরাসরি টাকা দিচ্ছে না, সো গলা চেপে ধরার জন্য তার হাতে সুযোগ আছে, সে তো ডিজিট দিয়েছে, এখনো টাকা দেয় নাই। বুঝতে পেরেছি? মার্চেন্ট চট করে টাকা তুলেও নিতে পারবে না, কারণ ওই টাকা তুলতে গেলে তাকে 3 দিন ওয়েট করতে হবে। তার মানে আমি টাকা দিলাম, আমার কাছে প্রোডাক্ট আসলো, আমি এটা ইউজ করতে পারি, রাইট? বাট মার্চেন্ট টাকা পেলো, সে সঙ্গে সঙ্গে ওই টাকা তুলতে পারবে না। আফটার 3 days, যদি না কাস্টমার এন্ড থেকে কোনো ক্লেম আসে, তাকে ওই টাকাটা রিলিজ করবে তখন। বাট আপনি আমাকে $100 সেন্ড করলেন, আপনি সেন্ড করে দিয়েছেন, ওখানে কিন্তু কোনো ট্রানজেকশনের কোনো কিছু নেই, পেমেন্ট বা বলতে পারেন যে এখানে প্রোডাক্ট দেয়া নেওয়ার কোনো কিছু নেই, সো আপনি সঙ্গে সঙ্গে সেই টাকাটা তুলতে পারেন। বাট যখন আপনি অর্ডার রিলেটেড কোনো ইস্যু আসে, যে কোনো একটা প্রোডাক্টের মারফত আপনি টাকা পেয়েছেন, সো সেই জায়গাটা সিকিউর করে কে? পেপ্যাল। ওই জায়গাটার টাকাটা সে আটকে রাখে। হুম, যখন ডেলিভারি হয়ে যায় বা 3 দিনের মধ্যে কোনো ক্লেম না আসে, তখন ওই টাকাটা রিলিজ করে দেয় সে। ব্যাংকিং সিস্টেম বুঝতে পেরেছেন? একেবারে ডিজিট ওরিয়েন্টেড। আপনি কি করবেন? দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা মার্চেন্ট, একটা কি কাস্টমার। সো কাস্টমার অ্যাকাউন্টে গিয়ে আপনি রিচার্জ করতে পারবেন, অ্যাকাউন্টে ডেবিট করতে পারবেন, আপনার ফার্স্ট অ্যাকাউন্ট কি ব্ল্যাঙ্ক। কেউ যদি আপনাকে টাকা ট্রান্সফার করে দেয়, এই যে আপনাকে আপনার আইডি দিয়ে বললো যে $10 সেন্ড, সো আপনার অ্যাকাউন্টে এসে $10 যুক্ত হবে, তার মানে 10 ডিজিট একটা যুক্ত হবে, 10 মানে কিছু একটা আপনার কাছে আসছে, ওটা যে ডলার
ওইটা আপনি মানে টাকাটা পেলে না বুঝবেন, তো ওই টাকাটা আপনি পাবেন কিভাবে? যদি আপনার ভ্যালিড অ্যাকাউন্ট হয় বা আপনার যদি পায়োনিয়ার থাকে বা কোনো কার্ড সিস্টেম থাকে যা পেপ্যাল অ্যাকসেপ্ট করে, ওখানে ট্রান্সফার করে আপনি টাকা তুলে নেবেন। বুঝতে পারছি? বাট যখন লিগ্যাল অ্যাকাউন্ট তখন নর্মালি যেটা হয়ে থাকে যে আমি হয়তো এইচএসবিসির সঙ্গে কানেকশন আছে, আমার এইচএসবিসির কার্ড আছে, আমি কি করলাম, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে এইচএসবিসি ব্যাংকের সাথে, সো আমার ওখানে $1000 জমা পড়েছে, আমি $900 ডিপোজিট করে নিলাম, আমার $100 ওখানে রইলো, আমি সব টাকাই ডিপোজিট করতে পারি, কোনো সমস্যা নেই, পেপ্যাল কিছুই আপনাকে বলবে না। সো আমি টাকাটা ডিপোজিট করলে ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকা রিজার্ভ হয়ে যাবে কোথায়, আমার ব্যাংকে, রাইট? সো ব্যাংক যদি কোনো টিএডিএ কাটে, বাংলাদেশ ব্যাংক সেটা কাটবে, কারণ $1000 যদি ইনকাম করি হয়তো গভর্নমেন্ট কিছু টাকা রাখতে পারে, তাই কি না? রাখার পরে এটা ব্যাংকে জমা থাকবে। সো ব্যাংক থেকে আমি কার্ডে তুলি আর যেভাবে তুলি এটা আমার টাকা। বোঝা যাচ্ছে? আবার আমি ওটা খরচ করতে যাচ্ছি, খরচ করতে চাচ্ছি বলতে যে আমার যদি ক্রেডিট থাকে, আমি কি কথা বলতে পারি না মোবাইলে? তো যে 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 ওয়েবসাইট পেপ্যাল সাপোর্ট করে, আমি ট্রানজেকশনের মাধ্যমে সেখান থেকে আমি প্রোডাক্ট সার্ভিস কিনতে পারি, সেখান থেকে টাকা কেটে যাবে। এখন আমার কার্ডে টাকা নেই, মানে পেপ্যালের অ্যাকাউন্টে টাকা নেই, কেউ আমাকে টাকা দিচ্ছেও না, আমি কিভাবে পাবো? ওই যে ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টে টাকা জমা দেবেন, ওখানে গিয়ে ক্রেডিট করবেন। পেপ্যালে তো ক্ষমতা নেই সারা বিশ্বে বুথ বসানো, কি করবে? সে ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করে, ব্যাংকের সাথে কানেকশন তৈরি করে দেয় ভায়া গভর্নমেন্ট ব্যাংক। তো মাঝখান লেয়ারে কে বসে থাকে? এটা যদি পেপ্যাল হয়, মাঝে বসে থাকে কে? বাংলাদেশ ব্যাংক। আর এই তার নিচে আছে কি সকল বাংলাদেশের ব্যাংক, সার্ভিস ব্যাংক। সো সে বাংলাদেশ ব্যাংক কিন্তু জানে যে পেপ্যালের সাথে কে কি করছে, আদারওয়াইজ সে মানে কোনোভাবেই ছাড় দেবে না কোনো কিছু। তোমার টাকা বাইর হতে গেলেই আমার একটা নির্দিষ্ট চ্যানেল হয়ে যেতে হবে, এটাই নিয়ম প্রত্যেকটা গভর্নমেন্টেরই। সো যখন আমি কি করব, ক্রেডিট করব, ক্রেডিট করার সময় গভর্নমেন্ট যে রুলসটা বেঁধে দিয়েছে সেই রুলস অনুযায়ী ক্রেডিট করতে হবে, কারণ আমি মাসে $500 খরচ করতে পারবো পেপ্যাল, এর বেশি না। ইউএসএ তে যেমন $10,000 মান্থলি খরচ করা যায়, ইন্ডিয়াতে যেমন $1000 খরচ করা যায়, সম্ভবত পাকিস্তানে $800 খরচ করা যায়, শ্রীলঙ্কাতে $600 খরচ করা যায়, বা $500 খরচ করা যায়। ঠিক এরকম বাংলাদেশেও যদি আসে তখন একটা নিয়ম হবে, আপনি রিসিভ করতে পারবেন আনলিমিটেড, বাট আপনি খরচ করতে পারবেন লিমিটেড। দ্যাট মিনস ব্যাংক থেকে নিয়ে যেতে পারবেন। পেপাল টু পেপাল ট্রানজেকশন ডিফারেন্ট থিংস, বাট আপনি ব্যাংক থেকে ওখানে ক্রেডিট করতে পারবেন, লাইক $500 আর $1000। এটা বোঝাতে পেরেছি? তো আপনি মোবাইলে টাকা তুলে রিচার্জ করছেন, কথা বলছেন, সামথিং লাইক দ্যাট। তো পেপালের সিস্টেমটা তো কিছুটা ধারণা করা যাচ্ছে কি, ওর এপিআই নিয়ে আমি কিছু কথা বলবো নেক্সট ক্লাসে। তারপরে বেসিক্যালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আসি, বাংলাদেশের পার্সপেক্টিভ, ও পেপালের এপিআই বা ইন্টারন্যাশনাল সকল এপিআই ফ্রি, শুধু তার ডকুমেন্টেশন দেখে আপনি ইন্টিগ্রেট করবেন, টেস্ট অ্যাকাউন্টও সেখানে পাওয়া যায়, এটা ফ্রি। বাংলাদেশের যে পেমেন্ট গেটওয়ে গুলো রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এসএসএল কমার্স, এছাড়াও পে পয়েন্ট আছে, সূর্যমুখী আছে, পেইসা নামে গেটওয়েস গুলো রয়েছে। বাট এই গেটওয়ে গুলো লোকাল ট্রানজেকশনে কাজ করে আর রিসিভ করতে পারে ইন্টারন্যাশনাল, মানে এসএসএলটা ইন্টারন্যাশনালও রিসিভ করতে পারে, বাট রিসিভ যখন করবে মার্চেন্ট অ্যাকাউন্ট বাইর থেকে করা যায় না। তার মানে ইউএস এর কেউ বাংলাদেশের টাকা নিয়ে যেতে পারবে না, কারণ আমি তো টাকা দিব তাকে, ইউএস এর কোনো একটা কোম্পানিকে যদি চায়, তার অ্যাকাউন্ট বাংলাদেশে থাকতে হবে, তার বিজনেস করার পারমিশন থাকতে হবে বাংলাদেশে, দেন পসিবল, আদারওয়াইজ না। তার মানে এটা লোকাল এপিআইস। আমি যদি এপিআই নিতে যাই, আমার একটা ওয়েবসাইট থাকতে হবে, আমার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আমার ভ্যাট থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, এই হেন তেন সকল কাগজপত্র জমা দেওয়ার পর তারা আমাকে ফার্স্ট টেস্ট এপিআই দেবে, তারপরে আমাকে কি দেবে, ফাইনাল এপিআইটা দেবে। মানে টেস্ট এপিআই ফাইনাল এপিআই এর মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট ইউআরএল, নাথিং এলস, এবং ইউজার আইডি পাসওয়ার্ড। আমি বুঝতে পেরেছি? ওকে, আমি এতটুকু বলছিলাম যে পেমেন্ট মেথড গুলো, বাংলাদেশি পেমেন্ট মেথড গুলো রয়েছে এর মধ্যে এটাই জনপ্রিয়, এসএসএল কমার্স, যেটা এদের সিস্টেমটা বিট ডিফারেন্ট। এদের সিস্টেমটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি যে এদের নিতেও কস্টিং আছে, অনেক পেপার জমা দিতে হয়, পেমেন্ট এপিআই গুলো মূলত $20,000 করে নেয়, দর কষাকষি করলে $10,000 পর্যন্ত আসে। ওই ওয়ার্ডপ্রেস বা সিএমএস গুলোতে $10,000 তারা ইন্টিগ্রেট করে দেয়, তার মানে $20,000 তারা কিন্তু নেয়।
আর যদি আপনার বিভিন্ন ফ্রেমওয়ার্কের প্রজেক্ট হয় পিএসপি তে, ওরা হয়তো ডেভেলপ মানে ইন্টিগ্রেট করে দিলে একটা সার্টেন অ্যামাউন্ট নেয়। আর শুধু যদি এপিআই দিতে হয় তখন একটা কস্টিং তারা রাখে। আর তার সাথে সাথে আবার কিন্তু ট্রানজেকশন কস্ট আছে, এটাও কিন্তু আমি বলে নেই, পেপ্যালেরও ট্রানজেকশন কস্ট আছে। ক্রেডিট করা বা ডিপোজিট করার ক্ষেত্রে কোনো ট্রানজেকশন কস্ট নেই। আপনি যদি একজন আরেকজনকে টাকা পাঠান সেখানেও কোনো ট্রানজেকশন কস্ট নেই। বাট আপনি যদি রিসিভ করেন টাকা পেমেন্ট করে, হ্যাঁ, অর্ডার করলো কেউ, আপনি পারচেস করতে যাচ্ছেন, আপনার কাছ থেকে 2 টাকা কেটে নেবে। কেউ কারো প্রোডাক্ট পারচেস হলো, তার কাছ থেকেও 2 টাকা কেটে নেবে। তার মানে 4 টাকা কেটে নেবে 100 টাকা ট্রানজেকশনে। ওখানকার টাকা তো ইনকাম আছেই, যে অলস টাকা ব্যাংকে পড়ে আছে, আবার এই ট্রানজেকশন উপরেও তার পেমেন্ট আছে। এই ধরনের সিস্টেম সব জায়গায় আছে। ক্রেডিট কার্ডেও আছে ট্রানজেকশন ওরিয়েন্টেড পেমেন্ট 3%, হ্যাঁ, শতকরা 3% করে কাটে। ব্র্যান্ডের একই অবস্থা। হ্যাঁ, 3% করে কাটে। আর আমাদের দেশে যদি এসএসএল কমার্সের কথা বলেন, যদি পাতটা হয়, এটা এটা 2 to 4% কাটে। ব্র্যাক ব্যাংক বেশি কাটে। ব্র্যাকের যদি কোনো সার্ভিস হয়, লাইক আপনার বিকাশ বা আদার্স কোনো সার্ভিস, কার্ড সার্ভিস, তখন প্রায় 4% করে টাকা কাটে। আর ডিবিবিএল হলে 2, 2.5, 3, 3.5 এরকম করে টাকা কাটে। সো এসএসএল কমার্স কি করে, এসএসএল কমার্স একটা আমাকে অ্যাকাউন্ট দিয়ে দেয়, যে তোমার কত টাকা জমা পড়ছে তুমি একটু দেখো মাস শেষে। দ্যাট মিনস আপনার আজকে যদি, আমার যদি বিলিং ডেট হয় 20 তারিখ, 20-এ, প্রতি মাসের 20 তারিখ আমার বিলিং ডেট। তো আমার 17-18 তারিখ পর্যন্ত যে ট্রানজেকশন গুলো হয়েছে, 20 তারিখে আমার নামে একটা চেক ইস্যু হবে, মানে আমার অ্যাকাউন্টের নামে একটা চেক ইস্যু হবে, আমাকে চেক এসে জমা দিয়ে যাবে, আমি ওটাকে ভাঙিয়ে নিতে পারবো। তার মানে আমার যদি কোনো একটা অর্ডার 20 তারিখেও হয়, তাহলে তার জন্য ওয়েট করতে হবে কতদিন? 1 মাস। পরের 1 মাসে আমি টাকা পাবো। যদি 19 তারিখে হয়, 19 তারিখে হলেও সম্ভবত 3 দিনের একটা বিষয় আছে, নিয়ম আছে, আপনি 3 দিন আগ পর্যন্ত বিল পাবেন, 16 বা 17 তারিখ পর্যন্ত বিল পাবেন। না, এর পরের গুলো পাবেন না, কারণ ওইটাকে আপনারা লক করে ফেলবে। কারণ ওই যে ওই সিস্টেমটা, পেপ্যালের যে সিস্টেমটা আছে ভেরিফিকেশন, সেটা এখানেও আছে। যদি কোনো ক্লেম আসে, ভ্যালিড কোনো ক্লেম আসলে টাকা রিটার্ন দেওয়ার সিস্টেম আছে। বা মার্চেন্টই যদি রিটার্ন দিয়ে দেয়, কাস্টমারকে বলে যে না রিটার্ন করে দিব, তখন তার অ্যাকাউন্টে ক্লেম করলে রিটার্ন হয়ে যায়। বুঝতে পেরেছি? এই হচ্ছে বেসিক্যালি লোকাল সিস্টেম গুলো। সো থিওরিটিক্যাল আলোচনা হলো, ইমপ্লিমেন্ট করবো, এপিআইটা দেখিয়েছি, পেপ্যালেরটাও আমি দেখাবো, আবার ইয়েরটাও দেখাবো, এসএসএলটাও দেখাবো, দুইটাই দেখানো সম্ভব হবে একদিনে। ওকে, সো থ্যাংক ইউ।